ওকে, শুরু করলাম। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, আজকে আমাদের প্রথম যে টপিকটি হচ্ছে সোর্স কাকে বলে। আচ্ছা, তো সোর্স কাকে বলে, আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু টু ডাইমেনশনাল, সেজন্য লেখা আছে, দেখো, কোনো তরলের দ্বিমাত্রিক গতি যদি একটি বিন্দু হতে অরীয় প্রবাহ দ্বারা গঠিত হয়। অরীয় প্রবাহ মানে কি? ধরো, আমরা সংজ্ঞাটা পরে আগে আমি আমি আমার মতো করে এক্সপ্লেন করি, বুঝো কিনা। ধরো এখানে একটা বিন্দু আছে। এখন এই বিন্দু থেকে এটা মনে করো দ্বিমাত্রিক যদি গতি হয়, তাহলে অবশ্যই সে কোন তলের অবস্থিত হবে? এক্স ওয়াই। ঠিক আছে? তাহলে এক্স ওয়াই তলে কি অবস্থিত? অবস্থিত কোন বিন্দু, ধরো এই বিন্দুটা আছে, হ্যাঁ, এই বিন্দু পি। পি হতে যদি কোনো প্রবাহ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, ভালো রকম খেয়াল করবে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি চারিদিকে প্রতিসম ভাবে ছড়িয়ে যদি পড়ে, চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে চারিদিকে একটা নির্দিষ্ট বেগে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তখন প্রবাহের ওই গতি, ওই গতির জন্য বিন্দুকে বলা হয় উৎস। ঠিক আছে? তাহলে উৎসটা কি? উৎস হচ্ছে একটা বিন্দু থেকে চারিদিকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা নির্দিষ্ট বেগে চারিদিকে সুষমভাবে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে সমান দূরত্ব বজায় রেখে। যেহেতু সে সমান দূরত্ব বজায় রেখে, তাহলে আহ, আমি চিন্তা করি যে তারা বৃত্তের পরিধি বরাবর চারিদিকে ছড়ায় পড়বে, এবং দূরত্ব মনে করো আর, এবং সে যে বেগে যাবে সেটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বেগ, তার নাম হচ্ছে কিউ আর। ব্যাসার্ধ বরাবর বেগ কিউ আর, এবং এই ব্যাসার্ধ বরাবর বেগকে বলা হয় অরীয় প্রবাহ বা অরীয় বেগ। ঠিক আছে? অরীয় মানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর। ঠিক আছে? এবং চারিদিকে সুষমভাবে ছড়িয়ে পড়া মানে কি? প্রতিসম। তখন তাকে বলা হয় উৎস। তাহলে উৎস কি? উৎস হচ্ছে দ্বিমাত্রিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আহ, নির্দিষ্ট বেগে, ব্যাসার্ধ বরাবর বেগে চারিদিকে সুষমভাবে যদি প্রবাহ ছড়িয়ে পড়ে, তখন ওই প্রবাহের জন্য ওই বিন্দুকে বলা হয় উৎস। তাহলে সে চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে ছড়িয়ে পড়বে, এবং তার বেগ হবে কি? ব্যাসার্ধ বরাবর। তখন ওই বিন্দুকে বলা হয় উৎস। ঠিক আছে? সাধারণত উৎসতে কি হয়? উৎস হচ্ছে যেখান থেকে চারিদিকে প্রবাহ সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। ওকে, সেটা হচ্ছে উৎস। ওকে, এখন অবিচল উৎসের সংজ্ঞা দাও। যখন নির্গমনের হার ধ্রুবক হয়, ক্ষণে ক্ষণে নয়, উৎসকে তখন অবিচল উৎস বলা থাকে। অবিচল উৎস কি? যে উৎসটা থেকে নির্গমনের, যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাকে নির্গমনের হার বলবো। চারিদিকে যেহেতু ছড়িয়ে পড়া, সেটা হচ্ছে প্রবাহের নির্গমনের হার, বের হওয়ার হার। এই যে নির্গমনের হার যদি ধ্রুবক হয়, তখন তাকে বলা হয় অবিচল উৎস। এখন আসি সিঙ্ক। সিঙ্ক কাকে বলে? সিঙ্ক হচ্ছে বিপরীত উৎস। উৎস কি ছিল? চারিদিকে ছড়িয়ে পড়া ছিল, নাকি? এখন সিঙ্ক হচ্ছে চারিদিক থেকে একটা বিন্দুতে এসে মিলিত হওয়া, অর্থাৎ প্রবাহ একটা চারিদিক থেকে যখন একটা বিন্দুতে এসে সব প্রবাহ যদি মিলিত হয়, তখন সেই বিন্দুকে বলা হয় উ- এই যে সিঙ্ক বা বিপরীত উৎস। তাহলে উৎসের বিপরীত উৎস। উৎস হচ্ছে চারিদিক থেকে বের হয়, একটা বিন্দু থেকে চারিদিকে বের হয়, সেটা হচ্ছে উৎস। আর বিপরীত উৎস হচ্ছে চারিদিক থেকে একটা বিন্দুতে এসে প্রবাহ পতিত হয়, সেটা হচ্ছে সিঙ্ক বলা হয়, বা বিপরীত উৎস বলা হয়। আর অনেক সময় এটাকে ডুবাও বলা হয়ে থাকে। ডুবা কাকে বলে? ডুবা কাকে বলে? ডুবা মানে হচ্ছে সিঙ্ক। ওকে, এখন আসো ডাবলেট। ডাবলেট হচ্ছে, মনে করো এইখানে একটা উৎস আছে, ঠিক আছে, এখানে একটা বিপরীত উৎস আছে। উৎসের ক্ষমতা যদি এম ধরি, বিপরীত উৎসের ক্ষমতা কত হবে? -m। তাহলে উৎস থেকে কি হবে? তরল বেরোবে। উৎস থেকে কি হয়? তরল বেরোয়। আর সিনকে কি হয়? তরল কি করে? প্রবেশ করে। যদি একটা ক্ষুদ্র দূরত্বে একটা উৎস এবং একটা বিপরীত উৎস থাকে, তখন তাদেরকে বলা হয়, একসাথে বলা হয় ডাবলেট। আমার কথা বোঝা গেছে? ডাবলেট কিভাবে আসবে?
উৎস এবং বিপরীত উৎস যদি ক্ষুদ্রতম দূরত্বে অবস্থান করে তখন এই দুইজনকে একত্রে বলা হয় ডাবলেট। ক্লিয়ার? এতটুকু কি বোঝা গেছে? এখন আসো, উৎসের ক্ষমতা কি। ঠিক আছে, উৎসের ক্ষমতা হচ্ছে, যদি কোনো উৎস, উৎস থেকে সাধারণত কি হয়, প্রবাহ নির্গত হয়। উৎস থেকে সাধারণত কি হয়, প্রবাহ নির্গত হয়, মানে প্রবাহ চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন মনে করো, একটা বিন্দু থেকে, একটা বিন্দু থেকে প্রবাহ চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে, প্রতিসমভাবে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার যে প্রবাহ, তাদের পরিমাণটা যদি 2m π হয়, 2m π হয়, তখন তাকে বলা হয় এম উৎসের ক্ষমতা। তখন এম কে বলা হবে ক্ষমতা। আমার কথা বোঝা গেছে? কি পরিমাণ যাবে? 2m π। এই পরিমাণ যদি প্রবাহ বের হয় কোনো বিন্দু থেকে চারিদিকে যদি ছড়িয়ে পড়ে একক সময়ে, তখন তাকে বলা হয় উৎস। এখন দেখো, এটা তো পরিমাণ বলছি, তাইলে পরিমাণের, পরিমাণ মানে কি? এম। পরিমাণ মানে এম না? তাহলে আমরা জানি রো ইকুয়াল টু কত, m/v। তাহলে এম সমান কত হবে? ρ v। তার মানে এখানে পরিমাণটা যদি 2m π হয়, তাহলে র কে বাদ দিলে বাকি জায়গাটার নাম কি? বাকি জায়গাটা হচ্ছে আয়তন। বাকিটা হচ্ছে আয়তন। তাহলে আমি এরকম বলতে পারি, 2πm পরিমাণ যদি নির্গত হয় তখন তাকে এম ক্ষমতার উৎস বলা হবে। অথবা আমি যদি বলি 2πm আয়তন যদি নির্গত হয় তখন তাকে বলা হয় এম উৎসের ক্ষমতা। দুই ভাবে বলা যাবে। এটা আয়তন দিয়ে প্রকাশ করা যাবে, আর এটার সাথে র গুণ যদি দেই, টু যদি গুণ দেই তাহলে ভর দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তখন এই পরিমাণটাই হচ্ছে উৎসের ক্ষমতা। বোঝা গেছে? ওকে, এখন আসো, ইমেজ অফ এ সোর্স, সোর্সের প্রতিচ্ছবি কি। দ্বিমাত্রিক ক্ষেত্রে একটি সরলরেখা সাপেক্ষে কোনো উৎসের বিম্ব হলো সরলরেখার বিপরীত পাশে অবস্থিত একটি সমান উৎস। অর্থাৎ একটি সরল রেখায় এখানে যদি উৎস থাকে আর এখানে যদি তার বিপরীত উৎস যদি থাকে, তখন তাকে বলা হয়, এই উৎসের সাপেক্ষে এটাকে বলা হবে প্রতিচ্ছবি। ঠিক আছে? এরপরে আসতেছে, ফাইন্ড দ্য কমপ্লেক্স পটেনশিয়াল ডিউ টু সোর্স। উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। এটা মুখস্থ রাখবা, কারণ এটা আমরা একটু পরিপ্রমাণ করব। উৎসের জন্য জটিল বিভব হচ্ছে ডাব্লিউ সমান -m লন z-z। এটা মুখস্থ রাখতে হবে, এটা আমরা একটু পরে প্রমাণ করবো। এইগুলো হচ্ছে উৎসের জন্য আমাদের শর্ট প্রশ্ন। এখন আমরা বড় প্রশ্ন সলভ করব। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো, নাকি আবার বলা লাগবে? আবার বলা লাগবে? লাগবে না স্যার। ওকে। হুম, এখন আসো, এই প্রশ্নটা 2019-এ আসছে। প্রশ্নটা হচ্ছে, উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। সব সময় মনে থাকে যেন এই যে জটিল বিভব, কমপ্লেক্স পটেনশিয়াল, এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে। কমপ্লেক্স পটেনশিয়াল সমান ডাব্লিউ। আর আমরা জানি যে ডাব্লিউ সমান কত, ফাই প্লাস আই সাই। তাহলে আমার টার্গেট হবে এটা বের করা। উৎসের জন্য আমাকে এটা বের করতে বলছে, ডাব্লিউ প্লাস আই সাই। ওকে, তাহলে এখন দেখো, ধরলাম যে ও বিন্দুতে একটা উৎস আছে। মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুতে একটা সোর্স আছে। সোর্স কাকে বলে? সে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে
চারিদিকে কি করবে, সমান প্রতিসমভাবে কি তরলকে ছড়িয়ে দিত। প্রতিসমভাবে তরলকে চারিদিকে ছড়িয়ে দিতে যদি পারে তখন ওই বিন্দুকে বলা হয় উৎস। এখন যেহেতু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, সে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, যার দূরত্ব হচ্ছে আর, এবং তার বেগ হচ্ছে, উৎসের জন্য বেগ হচ্ছে কিউ আর, ব্যাসার্ধ বরাবর বেগ। তাহলে ধরি ও বিন্দুর উৎস থেকে আর দূরত্বে বস্তু প্রবাহের অরীয় বেগ, ব্যাসার্ধ বরাবর বেগ হচ্ছে কিউ আর। যেহেতু উৎসের কারণে সব সময় কি থাকবে, বেগ বিভব থাকবে, এটা মনে থাকে যেন, উৎস যেখানে থাকবে সেখানে বেগ বিভব থাকবে। এখন এই উৎসটা কি, বৃত্তাকার না? এই উৎসের যে তরল প্রবাহিত হচ্ছে সেটা বৃত্তাকার। বৃত্তের পরিধি কত, 2 পাই আর। এখন এই বৃত্তটাকে আমি কেটে যদি এরকম লম্বা করি, তাহলে সে এরকম একটা লাইন তৈরি হবে, এরকম সুতার মতো লম্বা হবে, যার দৈর্ঘ্য মনে করো 1 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর গুণ 1, তাহলে ক্ষেত্রফল হবে 2 পাই আর। ক্ষেত্রফলের সাথে ঘনত্ব গুণ দাও, তাহলে কি আসবে, ভর আসবে। ভরের সাথে বেগ গুণ দাও, তাহলে আয়তন আসবে। তার মানে এটা হচ্ছে মোট পরিমাণ। তার মানে আমরা কি বলতে পারি, একটা ব্যাসার্ধ, তবে আর ব্যাসার্ধের একটি বৃত্তের এই যে চারিদিকে যে তরল ছড়িয়ে পড়ে তার পরিমাণটা হচ্ছে এরকম, 2 পাই আর কিউ আর। 2 পাই আর কিউ আর দিতে পারো, নাও দিতে পারো। আবার আমরা একটু আগে দেখেছি যে এম ক্ষমতার যদি কোনো উৎস হয়, তাহলে তার প্রবাহের ক্ষমতার পরিমাণ কত, 2 পাই এম। দিতে পারো, নাও দিতে পারো। তার মানে এইখানেও প্রবাহের পরিমাণ এত, এখানেও প্রবাহের পরিমাণ এত, একটা জিনিসের দুই ধরনের প্রবাহের পরিমাণ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 2 পাই আর কিউ আর সমান 2 পাই এম। বলা যাবে নাকি যাবে না? এটাও উৎসের জন্য প্রবাহের পরিমাণ, এটাও এম ক্ষমতার জন্য প্রবাহের পরিমাণ। তাইলে একটা উৎসের জন্য পরিমাণটা দুই ধরনের হিসাব করা হয়েছে, তাহলে দুইটাই সমান হবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। তাহলে জি স্যার। জি স্যার। কিউ আর সমান M/R লেখা যাবে, এখানকার 2 পাই আর এখানকার 2 পাই কাটা যাবে, কিউ আর সমান M/R লেখা যাবে কিনা, লেখা যাবে। যাবে স্যার। ওকে। এখন আমরা জানি যে বেগের সাথে বিভবের সম্পর্ক কি, মাইনাস ডেল ফাই ডেল এক্স। বি সমান কত, মাইনাস ডেল ফাই ডেল ওয়াই না? বোঝা গেছে? তাহলে ব্যাসার্ধ বরাবর যদি বেগ যেটা থাকবে সেটার জন্য সম্পর্ক হবে মাইনাস ডেল ফাই ডেল আর সমান M/R। এটা বোঝা গেছে কিনা দেখো, এটা বোঝা গেছে কিনা দেখো। কিউ সমান মাইনাস ডেল ফাই ডেল আর লেখা যায় কিনা? ওকে। তাহলে আমি ডেল ফাই সমান মাইনাস M/R ডেল আর লিখতে পারি, পারি? পারি কিনা? জি স্যার। পারি জি স্যার। স্যার। এটাকে সমাকলন করি, তাহলে থাকবে কত, ফাই মাইনাস, এটাকে সমাকলন করলে কত হবে, লন আর হবে কিনা দেখো তো। কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কত, লন এক্স না? তাইলে ডিআর বাই আর সমান কত, লন আর হবে কিনা সেটা বোঝা গেছে কিনা দেখো তো। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। জি স্যার, বুঝছি। বুঝছি স্যার। এখন এখন আমাদের তো হচ্ছে জটিল বিভব বের করতে হবে। জটিল বিভবে কে 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 থাকবে, ফাই এবং সাই। আমরা অলরেডি ফাই কে বের করে ফেলছি, অলরেডি কাকে বের করে ফেলছি, ফাই কে বের করে ফেলছি। এখন আমরা বের করব সাই কে। আমার কথা বোঝা গেছে? ওকে। এখন এটা পুরোটা মিটাই ফেলবো, কারো কোনো সমস্যা নাই তো? হিসাবটা মিটাই ফেলি। জি স্যার। ওকে। আচ্ছা এখন বলো তো, ফাই এবং সাই, তারা দুইজন কি বলতো, কমপ্লেক্স কনজুগেট না? ফাই এবং সাই হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এরা কি কসি রাইম্যান ইকুয়েশন মেনে চলে, জানা আছে?
জি স্যার। এটা ফাই এবং সাই হচ্ছে কসি রাইমেন ইকুয়েশন মেনে চলে। তারা প্রত্যেকে দুইজন হচ্ছে একজন আরেকজনের অনুবন্ধী। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমরা সিআর এর পোলার সমীকরণ, সিআর এর পোলার ইকুয়েশন, এটা কি জানা আছে? কসি রাইম্যানের পোলার ইকুয়েশন কিভাবে আনতে হয় সেটা কি জানা আছে? ধরো, আমরা জানি যে ফাই এবং সাই তারা কি, তারা হচ্ছে কমপ্লেক্স কি কনজুগেট, কনজুগেট তারা কি, ফাই এবং সাই হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। আর যারা কমপ্লেক্স কনজুগেট তারা কি করে, কসি রাইম্যান ইকুয়েশন মেনে চলে। এখন কসি রাইম্যান ইকুয়েশনের পোলার সমীকরণ কেমনে আসে সেটা কি জানা আছে? দেখো, কসি রাইম্যানের পোলার সমীকরণ হচ্ছে ডেল ফাই ডেল আর সমান 1/r ডেল সাই ডেল থিটা। তারপরে ডেল ফাই ডেল থিটা সমান -1/r ডেল সাই ডেল আর। এটা লিখে রাখো, এটা তোমাদের বইয়ে নাই, এটা লিখে রাখবা, এটা মেটানোর আগে লিখে রাখবা। ডেল ফাই ডেল আর সমান 1/r ডেল সাই ডেল আর, ডেল ফাই ডেল থিটা সমান -1/r ডেল সাই ডেল আর। এখন খেয়াল করো, আমরা কিউ সমান কত পেয়েছি? কিউ সমান মাইনাস ডেল ফাই ডেল আর সমান কত? m/r লেখা যায়? যায়? এই যে এই লাইনটা লিখেছি, এই লাইনটা, বুঝেছো? এখন এই যে দেখো, এটার সাথে এটা রিলেট করো, ডেল ফাই ডেল আর সমান কত? 1/r ডেল সাই ডেল থিটা। তাহলে -1/r ডেল সাই ডেল থিটা সমান m/r লেখা যাবে নাকি যাবে না? এটা বোঝা গেছে কিনা দেখো, জি স্যার, বোঝা বোঝা গেছে? গেছে। ওকে, বুঝছি স্যার। ওকে, তাহলে আর আর কাটা যাবে, ডেল সাই সমান -m ডেল থিটা লেখা যায় কিনা? ভেরিয়েবল সেপারেবল করছি, বুঝেছো? তাহলে সমাকলন করে পাই, কি পাই? সমাকলন করলে কত পাবো? সাই ইকুয়াল টু -m থিটা পাওয়া যাবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার। আমরা একটু আগে ফাই সমান কত পেয়েছি? ফাই সমান কত পেয়েছি? -m লন আর। এখন কি পেলাম? সাই পেলাম। আমরা কমপ্লেক্স পটেনশিয়াল বের করব, ডাব্লিউ, ডাব্লিউ সমান কত? ফাই প্লাস আই সাই, জানা আছে? জানা আছে কিনা? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা এই যে ফাই এর মান বসাবো আর সাই এর মান বসাবো। তাহলে ফাই এর মান সাই এর মান বসালে আমাদের সমীকরণটা এইভাবে আসে, দেখো তো এটা বুঝো কিনা। এই যে জটিল বেগ বিভব ডাব্লিউ সমান ফাই প্লাস আই সাই, ফাই এর মান বসালাম মাইনাস লন আর, সাই এর মান বসালাম কত? মাইনাস আই থাকলো, সাই এর মান একটু আগে কত পেয়েছি? এম থিটা। এই যে এম থিটা বসালাম। এতটুকু বোঝা গেছে? বোঝা গেছে? জি বোঝা স্যার, গেছে কিনা? বোঝা গেছে। ওকে, এখন এইটা এখানে -m লন আর লিখলাম, -m দিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আই থিটা এটাকে আমরা লন e⁻i থিটা লিখলাম। এটা লেখা যায় কিনা দেখো তো, কারণ আই থিটা সমান আই থিটা ইন্টু ওয়ান, আই থিটা ইন্টু ওয়ান মানে কত? লন ই। এখন লনের যদি সামনে থাকে তাকে পাওয়ার হিসেবে লেখা যায়, জানা আছে কিনা? তাহলে আই থিটাকে লন e⁻i থিটা আকারে লেখা যায় কিনা দেখো তো। যাই স্যার। যায়। তাই স্যার। তাহলে এখানে -m, -m, -m কমন নিলাম, তাহলে কত?
লন আর প্লাস লন ই টু দি পাওয়ার আই থিটা। লনের যদি যোগ থাকে তাহলে গুণ হবে, গুণ হলে কত আসবে? ডাব্লিউ সমান মাইনাস এম লন আর ই টু দি পাওয়ার আই থিটা, হবে কি না? হবে। লন আর আই থিটা মানে কি? কস থিটা প্লাস আই সাইন থিটা, জানা আছে? জানা আছে কি না? জি স্যার জি স্যার। ওকে, মাইনাস এম লন আর কস থিটা মানে এক্স, আর সাইন থিটা মানে কত? ওয়াই। তাইলে ডাব্লিউ ইকুয়াল টু লন এক্স প্লাস আই ওয়াই। এখন আমরা কমপ্লেক্স নাম্বার যখন পড়ি, জেড ইকুয়াল টু কত? এক্স প্লাস আই ওয়াই না? তাইলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এম লন জেড লিখতে পারি কিনা? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি সব মিটাই ফেলবো কিন্তু। মিটাই। জি স্যার। ওকে, তাহলে আমরা ডাব্লিউ এর মান পেলাম। ডাব্লিউ সমান কত? মাইনাস এম লন জেড। এই ডাব্লিউটা কি? বেগ বিভব। জটিল বেগ বিভব না? ডাব্লিউ হচ্ছে জটিল বেগ বিভব। কার জন্য বের করছি? এটা উৎসের জন্য বের করছি। তাইলে উৎসের জটিল বেগ বিভব কত? মাইনাস এম জেড লন জেড। বলা যায় নাকি যায় না? তাহলে আমরা বলতে পারি উৎসের জন্য বেগ বিভব হচ্ছে মাইনাস এম লন জেড। এখন এই বেগ বিভবটার উৎস কোথায় বসায় স্থাপন করেছিলাম বলতো? উৎসকে কোথায় রাখছিলাম? উৎসকে রাখা হয়েছিল মূল বিন্দুতে। এখন ধরো আমি মূল বিন্দুতে উৎস না রেখে এইখানে একটা বিন্দুতে রাখলাম যার নাম জেড নট। এই বিন্দুতে যদি উৎসটা রাখি, উৎস যে সবসময় মূল বিন্দুতে থাকতে হবে এমন কোনো কথা নাই, আমি যে কোনো জায়গায় রাখতে পারি। আমি মূল বিন্দুতে রাখলে আমার সমীকরণ আসে এরকম। এখন আমি বললাম যে না, আমি মূল বিন্দুতে রাখবো না, আমি অন্য একটা বিন্দুতে রাখলাম, নাম হচ্ছে জেড নট। তাহলে মূল বিন্দুতে না রেখে জেড নোটে যখন রাখবো, তখন জটিল বেগ বিভব হবে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এম লন জেড মাইনাস জেড নট। আমার কথা বোঝা গেছে? এটা কখন? যখন জেড নট বিন্দুতে রাখ। এখন আমি বললাম যে এখন আমি বললাম যে আমি উৎস একটা না, একাধিক উৎস। আমি জেড ওয়ান বিন্দুতে একটা উৎস রাখলাম যার নাম দিলাম এম ওয়ান। জেড টু বিন্দুতে আরেকটা উৎস রাখলাম যার নাম দিলাম এম টু। জেড থ্রি বিন্দুতে আরেকটা উৎস রাখলাম যার নাম দিলাম এম থ্রি। তাহলে জটিল বেগ বিভব আসবে এরকম, ডাব্লিউ সমান মাইনাস এম ওয়ান লন জেড মাইনাস জেড ওয়ান মাইনাস এম টু এর জন্য আসবে কত? এম টু লন জেড মাইনাস জেড টু ডট 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 এইরকম যেতে থাকবে। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে কিনা? তাহলে আমরা কি পেলাম? আমরা বিভিন্ন বিন্দুতে উৎস বসাতে পারি। সেক্ষেত্রে ডাব্লিউ তো আমাদের দুইটা মান আসে, ডাব্লিউর জন্য দুইটা মান আসবে, একবার কি ফাই আর একটা হচ্ছে আই সাই। যখন একাধিক বিন্দু হবে তখন বেগ বিভবের মান এম সমান কত হবে? ফাই সমান হবে মাইনাস লন সামেশন অফ লন আর, আর সাই সমান হবে মাইনাস এম থিটা। আগে একটা করে ছিল, এখন বেশি হয়ে গেছে। এই হচ্ছে কথা। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তোমরা। ক্লিয়ার হয়েছে নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, তাহলে এটা গেল আমাদের, এটা আমাদের ছোট প্রশ্নে আসতে পারে। প্রশ্নটা কি? উৎসের জন্য বেগ বিভব, জটিল বেগ বিভব নির্ণয় করো। প্রশ্নটা এরকম থাকবে, উৎসের জন্য জটিল বেগ বিভব নির্ণয় করো, উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। এখন এদের অঙ্কগুলো আসবে, দেখো 16 নম্বর অঙ্কটা।
ও আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলে ফেলি। আচ্ছা, এটা প্রশ্ন করে করে বলবো না, ওকে। এই প্রশ্নটা দেখ, এই প্রশ্নটা, এটা চলে আসছে। এটা 2018-তে আসছে এই প্রশ্নটা, 2018-তে, ওকে। তাহলে উৎস কাকে বলে, বিপরীত উৎস কাকে বলে, এগুলো আমরা পারবো, ঠিক আছে। এখন দেখো, আমাকে ব্যাগ বিভব, জটিল ব্যাগ বিভব দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? ডাব্লিউ সমান লন জেড মাইনাস এ স্কোয়ার বাই জেড দেয়া আছে। এই ব্যাগ বিভবের জন্য আমাকে বলছে কি বের করতে হবে, শ্রুত ফাংশন গুলা নির্ণয় করো, এবং যা একটা বৃত্ত আর একটা ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত, এটা বের করার জন্য বলছে। তাহলে আমি কি করলাম, আমার যে জটিল বেগ বিভব দেয়া আছে, ডাব্লিউ সমান কত দেয়া আছে, লন জেড মাইনাস এ স্কোয়ার বাই জেড, এটা লসাগু নিলাম। তাহলে লন, লসাগু নিচে হবে জেড, আর উপরে হবে কত, জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হবে নাকি হবে না? এখন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে তাহলে জেড এ, জেড প্লাস এ, আরেকটা দিলাম জেড মাইনাস এ, আর নিচে হবে কত, জেড। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখ। এরপরে এটাকে যদি লনের গুণ আকারে থাকে আলাদা করে লিখলাম, যে লন জেড প্লাস এ, লন জেড মাইনাস এ, আর মাইনাস লন জেড। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো, এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার, বুঝছি। ওকে, এখন খেয়াল করো, আমরা একটু আগে পড়ছিলাম কি, উৎসের জন্য যখন হয়েছিল তখন কি, মাইনাস এম লন জেড মাইনাস জেড নট ছিল না? এটা কার জন্য, উৎসের জন্য, ওকে। তাইলে আমি বুঝছি যে মাইনাস থাকলে উৎস হবে, কিন্তু এখানে কি আছে, জেড এর লনের আগে কি আছে, প্লাস। তাইলে বুঝবো যে যদি প্লাস থাকে তাহলে সেটা হবে বিপরীত উৎস। যারা প্লাস তারা হচ্ছে বিপরীত উৎস। তাহলে প্লাস কোথায় কোথায় আছে, এটাতে আছে, এটাতে আছে, তাহলে এই দুইটা কোথায়, বিপরীত উৎস। সেজন্য দেখা যায় যে, ও আর লনের আগে যে থাকবে সে হচ্ছে শক্তি। এখানে লনের আগে এম ছিল, তাহলে এম কে আমরা শক্তি বলছি। এখানে লনের আগে কত আছে, ওয়ান আছে। তাহলে আমরা বলবো, দেখা যায় যে একক শক্তির কোন বিন্দুতে স্থাপন করা হয়েছে, জেড মাইনাস থাকার কথা, মাইনাস না থেকে প্লাস আছে, তার মানে কি জেড মাইনাস মাইনাস এ লেখা যায় নাকি যায় না, প্রথমটা লেখা যায়। তাহলে প্রথমটার বিন্দু হবে জেড ইকুয়াল টু মাইনাস এ, পরেরটার জন্য হবে জেড ইকুয়াল টু এ। আর এটা কোথায়, কোনো কিছু না থাকলে বলবো যে মূল বিন্দুতে, এবং মাইনাস যেহেতু আছে, মূল বিন্দুতে একটি উৎস স্থাপন করা হয়েছে। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমরা ডাব্লিউ সমান কি জানি, 5 + i জানি, জানি। আবার লন জেড, জেড ইকুয়াল টু কত, এক্স প্লাস আই ওয়াই, সাথে এ, এক্স প্লাস আই ওয়াই মাইনাস এ, মাইনাস জেড সমান কত, লন এক্স প্লাস আই ওয়াই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো। ওকে, তাহলে এখন খেয়াল করো, দেখো আমার কাছে কি আছে, আমার কাছে আছে ফাই প্লাস আই সাই, আর ডান দিকে আছে কত, লন এক্স প্লাস এ প্লাস আই ওয়াই, পরে আছে প্লাস লন এক্স মাইনাস এ প্লাস আই ওয়াই মাইনাস লন এক্স প্লাস আই ওয়াই। তিনটা রাশি আছে।
এখন দেখো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, লন এক্স প্লাস আই ওয়াই সমান হাফ লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। ওকে, আমার কথা বোঝা গেছে? এখন খেয়াল করো, আমার দরকার স্রুত ফাংশন, তাহলে আমার ইমাজিনারি পার্ট দরকার। তাহলে দেখো, লনের ভিতরে যদি কমপ্লেক্স নাম্বার থাকে, ইমাজিনারি পার্ট কি আসে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স আসে। তাহলে আমি সাই সমান কি দিব? প্রথম যেটার ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট কত আসবে? ইমাজিনারি পার্ট কেমনে আসে? এই যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ইমাজিনারি পার্ট উপরে আর নিচে হচ্ছে রিয়েল পার্ট। আমার কথা বুঝেছো? প্রথমটার জন্য নিলাম। এটার ইমাজিনারি পার্ট আনতে হবে কিভাবে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এ, এটার ইমাজিনারি পার্ট আনতে হবে। তাহলে কি হবে? মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আমরা ইন্টারমিডিয়েটে এই সূত্রটা পড়ছি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি বলতো? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই, সূত্রটা মনে আছে? তাহলে এখন দেখো, এটাকে মনে করো এক্স আর এটাকে মনে করো ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই সমান কত? এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। বুঝা গেছে? এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। পরে লসাগু নেওয়া হয়েছে, লসাগু নিয়ে সরল করলে এটা আসবে। এখন আসলো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সূত্র। টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই সূত্র কি? টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই। এই দেখো, এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স প্লাস ওয়াই, এটা সরল করলাম, এইখানে আসলো। এখন আমরা জানি যে স্রোত বরাবর স্রোত ফাংশন ফাই সমান কি? ধ্রুবক না? স্রোত বরাবর স্রোত ফাংশন কি? ধ্রুবক, জানা আছে? জি স্যার। ওকে, তাহলে এটা যেহেতু ধ্রুবক, তাহলে আমরা ওই যে ফাইয়ের মান কত ছিল? এই দেখো, ফাইয়ের মান টেন ইনভার্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু এই মান সমান আমরা ধ্রুবক সি লিখতে পারি। টেন ইনভার্সকে ওই পাশে নিলাম, তাইলে টেন সি সমান কে দিলাম। তাহলে আমার কাছে এই লাইনটা আসলো। এখন এখানে কে এর মান ইনফিনিটি হতে পারে, কে এর মান জিরো হতে পারে। ওকে, কে এর মান যখন ইনফিনিটি হবে তখন কি আসবে? ইনফিনিটি যদি হয় তাহলে নিচেরটা জিরো হবে। ইনফিনিটি মানে কি? নিচেরটা জিরো। নিচে কত আছে? নিচে কত আছে? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওটা সমান জিরো। এখন এই দুইটার গুণফল জিরো, তার মানে কি? এক্স ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো মানে এটা কোন লাইন? এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স ইকুয়াল টু জিরো মানে কি? ওয়াই অক্ষ। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কি বৃত্তের সমীকরণ না? এটা বৃত্তের সমীকরণ না? যার এটাকে আর স্কোয়ার সমান এ স্কোয়ার বলা যায়। আর সমান কত? এ। এটা হচ্ছে বৃত্তের পোলার আকার। এই দেখো, আর ইকুয়াল টু এ, পোলার আকার। এখন কে এর মান জিরো ধরলে উপরেরটা জিরো ধরে কাজ করবো। কে এর মান জিরো মানে উপরেরটা জিরো, তার মানে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে, এখন এটা তো জিরো হতে পারবে না, কারণ এটা দুইটা পজিটিভ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার, এটা অসম্ভব, কারণ দুইটা পজিটিভ যোগ করলে কখনো নেগেটিভ আসে না। তাই এটা নিব না, নিব খালি ওয়াই। ওয়াই ইকুয়াল টু জিরো মানে কত? এক্স অক্ষরেখা। তাইলে অ- আগে ছিল কি ওয়াই অক্ষরেখা, এখন পাইছো কি এক্স অক্ষরেখা। তাইলে অক্ষরেখা এবং বৃত্ত হচ্ছে শ্রুতরেখা। আমার কথা বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। জি স্যার। সময় শেষ হইলে আবার জয়েন করবা। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হলে আবার জয়েন করবা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তোমাদের।
জি স্যার। স্যার এটার মধ্যে চিত্র আঁকা লাগতো না? চিত্র আঁকবা। চিত্রটা ওই যে দেখো দেখো, আমি চিত্রটা বলে দেই। চিত্র কি কি আছে? বৃত্ত আছে, তো বৃত্ত আঁকবা। এই যে দেখো বৃত্তের কি, এই বৃত্ত, এই বৃত্তটা কিসের সমীকরণ? এই বৃত্তটা দেখো তো, এই বৃত্তটা কি নির্দেশ করে? এই বৃত্তটার কেন্দ্র মূল বিন্দুতে, আর ব্যাসার্ধ জি। সেই জন্য মূল বিন্দুতে রেখে বৃত্ত আঁকতে হবে। ওকে। এরপরে অক্ষরেখা গুলা, এক্স অক্ষরেখা, ওয়াই অক্ষরেখা। এখন স্রোত এখানে আসার পর এদিকে যাবে, এখানে আসার পর এদিকে যাবে, এরকম চারিদিকে স্রোত নির্ণয় করা দেখাই দিবা এরকম। বুঝা গেছে? চিত্রটা আঁকতে হবে, হাতে আঁকবা, বেশি অ্যাকুরেট হওয়ার দরকার নেই, জাস্ট বুঝাই দিলেই হবে যে চিত্রটা এরকম। ক্লিয়ার? ওকে। তাহলে তাহলে আমরা পরের প্রশ্নটাই যাই। দেখো কি বলছে। এম শক্তি বিশিষ্ট দুইটা উৎস। এখন বিন্দুগুলা খেয়াল করো, এটা এক্স অক্ষের পজিটিভে আছে, এটা এক্স অক্ষের নেগেটিভে আছে, তার মানে ওকে। তাহলে দেখো আমার কাছে এখানে দুইটা বিন্দু দেয়া আছে যারা সোর্স হিসেবে কাজ করে। তো দেখো আমি যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, তাহলে এই এক্স এর পজিটিভ দিকে একটা বিন্দু থাকবে যার স্থানাঙ্ক হচ্ছে a0, এক্স অক্ষের নেগেটিভ দিকে একটা বিন্দু থাকবে -a0। ওকে। এটাতে এটাতে যারা থাকবে তারা হচ্ছে সোর্স। ওকে। তাহলে সোর্সকে আমি দিলাম +m, এটাও +m। এম শক্তি বিশিষ্ট সোর্স। একই শক্তি বিশিষ্ট দুইটি বিপরীত উৎস। বিপরীত উৎস মানে কি? সোর্স মানে এখান থেকে কি হবে? বের হবে। সোর্স মানে এখান থেকে প্রবাহ বের হবে। আর জিরো জিরো এ মানে ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে -m উৎস। কারণ উৎসকে যদি আমি +m ধরি তাহলে বিপরীত উৎস হবে কত? -m। আরেকটা হচ্ছে কত? -m, যার স্থানাঙ্ক হচ্ছে 0 - a। তাহলে বিন্দু কয়টা? চারটা। ওকে। এই চারটা বিন্দুর জন্য আমি কি করব? জটিল বিভব নির্ণয় করব। এখন খেয়াল করো, প্রথম বিন্দু, সে সোর্স, এই যে এটা হচ্ছে সোর্স, সোর্সের জন্য কি হয়? -m লন। এই বিন্দুটা রিয়েল অ্যাক্সিসের উপর আছে, তাহলে কত? এটা দিব z - a। এই বিন্দুটা, এই যে এক্স অক্ষের দ্বিতীয় বিন্দু, তার জন্য জটিল বিভব হচ্ছে -m লন z+a। জেড প্লাস কেন হলো? প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। বুঝেছি? এখন এই যে বিপরীত উৎস, এটার জন্য যখন বের করব 0 এ, 0 এর জন্য বিপরীত উৎসের জন্য প্লাস আসবে লন জেড মাইনাস। এখন দেখো, আমরা এই যে জটিল বিভব, সেটা কি কমপ্লেক্স নাম্বার না? জটিল বিভব সেটা কমপ্লেক্স নাম্বার কিনা বলো তো?
ডাব্লিউ ইকুয়াল টু 5 প্লাস আই সাই, যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ওয়াই অক্ষে যারা থাকবে তারা হচ্ছে অবাস্তব বিন্দু, ওয়াই অক্ষে যারা থাকবে তারা অবাস্তব বিন্দু। তাহলে তাই সেই বিন্দুগুলোর সাথে কি যুক্ত হবে, আই যুক্ত হবে। তাইলে একটা হবে কি এ আই, আর একটা হবে জেড প্লাস এ আই। চারটা বিভব বোঝা গেছে কিনা আমাকে একটু বলো তো। এই যে চারটা বিভব আলাদা আলাদা করে বের করেছি সেটা বোঝা গেছে কিনা দেখো, বোঝা গেছে? স্যার নিচের দুইটা যে স্যার প্লাস হলো এটা স্যার কেন স্যার মাইনাস হওয়ার কথা ছিল না? না না, উৎসের জন্য মাইনাস, বিপরীত উৎসের জন্য জি তার স্যার। উল্টা হবে, মাইনাসের উল্টা কি, জি স্যার প্লাস বুঝতে হবে। পারছি স্যার। আমার কথা জি স্যার। বুঝেছো? আর এটা জি স্যার। আই কেন আসলো সেটা তো বলে দিছি, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে জি থাকলে ইমাজিনারি স্যার, অ্যাক্সিস, আই সেখানে হবে। আই আসবে। এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই যে এখান থেকে মাইনাস কমন, মাইনাস এম কমন নিলাম, তাইলে লন জেড এ মাইনাস এ আর লন জেড এ প্লাস এ দুইটোর জনের আগে কি হবে, প্লাস হবে। বুঝেছি। এখান থেকে এম কমন নিলাম, লন জেড প্লাস এ আই প্লাস লন জেড মাইনাস এ আই। এতটুক 2 নম্বর লাইন ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, লনের যোগ থাকলে গুণ হয়, গুণ হলে কত, জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে প্রথমটা, বুঝেছো? দ্বিতীয়টাই ঠিক একই রকম, কি আসবে, জেড প্লাস এ আই, আর আসবে কত, জেড মাইনাস এ আই সমান কত, জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এ স্কোয়ার সমান কত, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কারণ আই স্কোয়ার ইকুয়াল টু কত, -1। তাহলে এই লাইনটা বোঝা গেছে কিনা আমাকে বলো, বোঝা গেছে? বুঝছি স্যার। ওকে, জেড ইকুয়াল টু কত, এক্স প্লাস আই ওয়াই, জেড এর যেহেতু স্কোয়ার আছে তাহলে এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই লাইনটা ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? বুঝেছো? জি স্যার। ওকে, তাহলে এটাকে সূত্র ভাঙাও, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাও। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাইলে এই পুরাটা আসবে। আমি কি ভেঙে দেখাবো না তোমরা নিজেরা বুঝতে পারবা? পারবো স্যার। পরেরটা, এটাকে ভাঙলে এই পুরাটা আসবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। সাউন্ড ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, জি স্যার। তাহলে এখন দেখো, আমাদের টার্গেট হচ্ছে স্রুত ফাংশন বের করা। তাহলে স্রুত ফাংশন মানে কি, সাই বের করা নাকি? তাহলে আমরা একটু আগে পড়েছি যে সাই হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট আনার নিয়ম কি, টেন ইনভার্স ওয়াই বাই এক্স না, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তাহলে কত কত আসবে দেখো, সাই যদি আনতে চাই তাহলে আমি দিব, তাহলে সাই যদি আনতে চাই তাহলে সাই ইকুয়াল টু মাইনাস দিব, তারপরে টেন ইনভার্স, এখানে আসলে সবগুলাই এম থাকার কথা, এম তো থাকবেই, ধরো মাইনাস, এখানে এই পুরাটাই ধরো এম আছে, ধরে নাও এম আছে, এম থাকবে, টেন ইনভার্স, নিয়ম কি দেখো, লন এক্স প্লাস আই ওয়াই এর নিয়ম কি, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আই এরটা উপরে থাকবে, রিয়েল পার্ট থাকবে নিচে, তাহলে আমাদের আই কে 2xy, 2xy উপরে, রিয়েল পার্ট নিচে, 2xy উপরে, রিয়েল পার্ট নিচে। এতটুকু বোঝা গেছে কিনা দেখো, বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন তুমি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে, -m হবে। তাইলে -m, বাকি থাকলো কত,
টেন ইনভার্স 2xy x² y² - a² মাইনাস টেন ইনভার্স 2xy x² - a² প্লাস y² এটাকে আমরা টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। যার সূত্র কত? টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 + xy। এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি, সূত্র অ্যাপ্লাই করছি, তাকে সরল করলে এটা আসবে। বোঝা গেছে? এখানে সবগুলোর সাথে এম থাকবে, এম। তাকে সাজাও, সাজাইলে আমার এই সমীকরণটা আসে। এইগুলা সবার সাথে এম থাকবে, সবার সাথে এম থাকবে, এখানে এম থাকবে, এখানে এম থাকবে, এখানে এম থাকবে। এখন এখানে এম থাকবে। এখন ধ্রুবক যখন হবে সি, এম চলে যাবে, টেন ইনভার্স চলে যাবে, তখন নতুন ধ্রুবক আসবে কে। এখন কে এর মান ইনফিনিটি হলে নিচেরটা জিরো ধরে কাজ করব, আর কে যদি জিরো ধরি তাহলে উপরেরটা ধরে কাজ করব। ক্লিয়ার কিনা দেখো, বোঝা গেছে? কে কে ইনফিনিটি ধরলে কি হবে? নিচেরটা জিরো, নিচে কত আছে? নিচে আছে x² + y² হোল স্কোয়ার মাইনাস a²। তাহলে ওইটাকে সাজায় লেখো, সাজায় লেখলে কি x² + y² = a²। বোঝা গেছে কিনা দেখো তো, বুঝেছো? जी सर। जी ওকে। सर। জি স্যার। সেম 18 নম্বর প্রশ্নটাও সেম একই রকম, আগের প্রশ্নটার সাথে সমান। আগেরটায় এ এ0 - a - a0 দেয়া ছিল, এ না দিয়ে এখানে দেয়া আছে ওয়ান দিয়ে, ওয়ান দিয়ে, আর কিছু না। এবং এটা 2021-এ আসছে, 2018-তে আসলে আসে না, 2018-তে আসছে উপরেরটা। তাইলে 18 নম্বরটা তোমরা নিজেরা দেখে নিবে। আমার কথা বোঝা গেছে? তবে মনে থাকে যেন এখানে সবগুলার সাথে এম থাকবে, এখানে কাজ করার সময় এম থাকবে, আমি ভুলে দেইনি। এম থাকবে, ওই শেষে গিয়ে চেঞ্জ হবে। বুঝেছো? এটা দেখে নিবা। ওকে। এইটাও দেখো, 19 নম্বর, সেম একই প্রশ্ন। কি কি আছে? প্রথমটা সাজাইতে পারলেই ওকে, আর কিছু লাগবে না, বাকিটা এমনিতেই চলে আসবে। দেখো প্রথমটা সাজাও, কি আছে? তোমার কাছে এম শক্তির দুইটা উৎস আছে। কোথায় কোথায়? এম শক্তির উৎস আছে কোথায়? একটা হচ্ছে 10 বিন্দুতে, আর একটা হচ্ছে -10 বিন্দুতে। এখানেও এম শক্তি, এখানেও এম শক্তি। তাইলে এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য -m লন z - 1 হবে। এই বিন্দুর জন্য হলে -m লন z+1 হবে। আর 2m শক্তি বিশিষ্ট একটা বিপরীত উৎস কোথায় আছে? মূল বিন্দুতে আছে। মূল বিন্দুতে আছে 2m, যার শক্তি হচ্ছে বিপরীত। এরা হচ্ছে +m, +m, সে হচ্ছে -m। তাহলে কি হবে? +2m লন জেড মাইনাস, মূল বিন্দু তো জিরো, তাহলে z - 0 বা খালি জেড দিতে পারে। এই যে দেখো, এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো, এই লাইনটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি স্যার। এরপরে এম কমন নিয়ে বাকিটা সাজায় লেখা হয়েছে। এম কমন নিলে এই দুইটা প্লাস আকারে আসবে, লনের প্লাস আছে, গুণ হবে। আর জেড কে x+i y হোল স্কয়ার সূত্র বসাইছি। এরপরে ইমাজিনারি মান যখন নিব তখন কি, ও আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু এম কে গুণ আকারে দিয়ে দিছি। আগের গুলাই কম্পোজ করতে গিয়ে একটু ভুল করে ফেলছি। তাহলে কত? টেন ইনভার্স ইমাজিনারি পার্ট 2xy/x² - y² - 1, পরেরটাই 2m টেন ইনভার্স y/x। ওকে, ক্লিয়ার? স্যার ক্লিয়ার? মূল বিন্দুর কথা, স্যার মূল বিন্দুর কথা বললে স্যার তিনটা বিন্দু থাকে নাকি স্যার? না না, স্যার আমি তো এই যে আমি যেমন ধরো উৎসের জন্য বেগ বিভব বের করছি, জটিল বেগ বিভব বের করছি কি -m লন জেড, এটা হচ্ছে মূল বিন্দুর জন্য। আর মূল বিন্দু না হয়ে অন্য যে কোনো বিন্দু হলে z - z0 হবে। এখন যেহেতু আমাকে 2m শক্তির যে বিপরীত উৎস সে মূল বিন্দুতে আছে, তাহলে কি হবে? w =
মাইনাস, মাইনাস না, প্লাস 2m লন লন। জেড মাইনাস জিরো হবে। জি এই স্যার। যে জেড নোটের বদলে জিরো হবে আর কি। তাহলে উপরেরটা মতো আসবে না? 2m লন জেড আসবে নাকি আসবে না? জি স্যার, আগের অঙ্কগুলোতে স্যার 4টা করে বিন্দু থাকতো না স্যার? হ্যাঁ, প্রশ্নে যতটা দিবে তার উপর ভিত্তি করেই তো। এখানে দেখো, এই প্রশ্নে জি দেখো স্যার। আমাকে কি কি দেয়া আছে। এই প্রশ্নে দুইটা উৎস আর একটা আর বিপরীত একটা উৎস, বিন্দু। জি স্যার। তিনটা বিন্দু এখানে। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আর আগের অঙ্কটাই দেখো, আগের অঙ্কটায় আমার বিন্দু আছে চারটা, দুইটা 4টা, জি উৎস, স্যার। দুইটা বিপরীত উৎস। প্রশ্ন যেভাবে বলবে আমরা সেভাবেই সাজাবো আর কি, সোজা কথা। জি স্যার। ক্লিয়ার? টেন জি স্যার। ইনভার্সের সূত্রটা পারতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটা একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটায়, হ্যাঁ, এই অঙ্কটায় খেয়াল করো। এই যে এইখানে কত আছে? 2 আছে না? পরের লাইনে কিন্তু 2 নাই। দেখছো, খেয়াল করছো? জি স্যার। তাইলে এখানে একটা সূত্র, এই সূত্রটা লিখে রাখবা। 2 টেন ইনভার্স এক্স ইকুয়াল টু টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে, বুঝেছো? তাহলে আমার কাছে কত আছে? 2 টেন ইনভার্স ওয়াই বাই এক্স আছে, সমান কত? টেন ইনভার্স 2 ইন্টু ওয়াই বাই এক্স 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। ওইটা অ্যাপ্লাই করা হয়েছে, দেখো বোঝা গেছে কিনা, বুঝছো? জি স্যার, বুঝছি। আর বাকি পরে এম কমন নিয়ে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। বাকি লাইনগুলো আগের মতো। পারবা কিনা দেখো, পারবা? পারবো স্যার। তোমরা দেখো, দেখে যদি মনে করো যে পারবা না, তাহলে আমারে বলবা। এরপরে দেখো 20 নাম্বারটাও সেম একই রকম। এটা অলরেডি প্রথম চ্যাপ্টারে একবার বুঝিয়ে দিয়েছি, কিন্তু বাকি শেষের দিকে 2-3 লাইন আছে সেটা বুঝাইনি। তোমরা নিজেরা দেখে নিবা 20 নাম্বারটা পুরাটা। যদি সমস্যা হয় কালকে, আগামীকালকে বুঝাই দিব, ঠিক আছে? 20 নাম্বার পুরাটা আগামী ক্লাসে, 21 থেকে বাকিগুলো আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিব, মানে কালকে শেষ করে দিব। আজকে এতটুকুই থাকুক, ঠিক আছে? জি স্যার। আজকে এতটুকুই থাকুক, আগামী ক্লাসে আমরা এটা শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আজকে বাদ দিয়ে দেই। জি। ওকে, ওকে। আদাব নমস্কার স্যার। স্যার। নমস্কার, ভালো থাকো। হুম। আদাব স্যার। আদাব, আদাব। সবাই ভালো থাকো তাহলে, ওকে। জি স্যার, আদাব স্যার। আদাব, আদাব, আদাব।